সুরেশ 2 বছর পর্যন্ত মুম্বাই শহরে চাকরি করার পর আজ নিজের শহর কলকাতায় ফিরেছে। বাবা মায়ের কথা মতো সে নিজের বসের সঙ্গে কথা বলে তার চাকরি কলকাতায় শিফট করে নিয়েছে। কি হয়েছে মা, তুমি এত আর্জেন্টলি আমাকে বাড়ি ফিরতে বললে কেন? বিয়ের ব্যাপার আছে, তাই তোকে আসতে বললাম। বিয়ের ব্যাপার মানে? কার বিয়ে? কার আবার? তোর বিয়ে। আমার বিয়ে? এসব তুমি কি বলছো মা? তোর মা একদম ঠিক কথা বলছে, আজ থেকে 4 দিন পর তোর বিয়ে হবে। বাবা, কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে? আমি তো কিছুই জানি না। আমার বন্ধুর মেয়ে পূজা খুব ভালো মেয়ে, বাড়ির সমস্ত কাজ করতে পারে, বড়দের সম্মান দিয়ে কথা বলে। কিন্তু বাবা, মেয়ে না দেখে আমি কিভাবে বিয়ে করব? কি বললি? তুই মেয়ে দেখতে চাস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর দাদু বিয়ে করার সময় তোর ঠাকুমাকে দেখেনি, আমি বিয়ে করার সময় তোর মাকে দেখিনি, তাহলে তুই মেয়েকে দেখতে চাইছিস কেন? আমাদের পরিবারে বিয়ের আগে মেয়ে দেখানো হয় না। কিন্তু বাবা, আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, কিছু জিজ্ঞাসা করতে হলে তোর মায়ের কাছে যা। সুরেশ নিজের বাবার কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং নিজের মায়ের কাছে গিয়ে বলে, এসব কি হচ্ছে মা? আমাকে জিজ্ঞাসা না করে এই বিয়ে ঠিক করা হলো কেন? আমার পছন্দের কোনো মূল্য নেই? কখন বিয়ে করতে হবে এবং কার সঙ্গে বিয়ে করতে হবে এটা আমি ঠিক করব। বাহ বাবা বাহ, কিছু টাকা ইনকাম করতে শিখে এবার তুই মা বাবার উপরে কথা বলবি? তোর বাবা যদি জানতে পারে তাহলে তোর জন্য ভালো হবে না। সে যাই হোক মা, আমি মেয়ে না দেখে বিয়ে করব না। বিয়ের আগে আমাকে মেয়ে দেখাতে হবে। তুই বুঝতে পারছিস না সুরেশ, মেয়েটার বাবা 15 ভরি গহনা দিচ্ছে, তাছাড়া মেয়েটার নামে 10 বিঘে জমিও রয়েছে। আমার জমি গহনা কিছু চাই না, আমি শুধু নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই। আমার মাথা খারাপ করিস না তো, কিছু বলার হলে নিজের বাবাকে গিয়ে বল। আমি কাউকে কিছু বলবো না, আমি এই বিয়ে করব না এবং আজকেই মুম্বাই ফিরে যাব। এরপর সুরেশ তার জামা কাপড় প্যাকিং করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সুরেশ বাড়ির দরজা পর্যন্ত পৌঁছালে তার বাবাকে নিজের সামনে দেখতে পেয়ে যায়। কোথায় যাচ্ছিস তুই? বাবা, আমি মুম্বাই ফিরে যাচ্ছি, আমি বিয়ে করতে চাই না। বিয়ে করতে চাস না মানে? তোকে এই বিয়েটা করতেই হবে। এই বাড়ির বাইরে পা রাখলে তোর পা ভেঙে রেখে দেব, চুপচাপ নিজের রুমে যা। সুরেশ নিজের বাবার কথায় খুব ভয় পেয়ে যায় এবং নিজের রুমে চলে আসে। এইভাবে দেখতে দেখতে 4 দিন কেটে যায় এবং সুরেশের বিয়ের দিন চলে আসে। অজয় বাবু অনেক ধুমধাম করেই ছেলের বিয়ের ব্যবস্থা করেছে এবং সকল বরযাত্রী নাচ গান করতে করতে মণ্ডপে গিয়ে পৌঁছায়। জানি না কেমন মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এই তো আমাদের বৌমা এসে গেছে। বৌমা, যাও তুমি সুরেশের কাছে গিয়ে বসে পড়ো। আরে, এ তো একেবারে গ্রাম্য মেয়ে, দেখতেও সুন্দর নয়। এবার কি আমাকে এই মেয়েটার সঙ্গে বিয়ে করতে হবে? আমি কত আশা করেছিলাম যে একজন মডার্ন মেয়ের সঙ্গে বিয়ে করব। বাবা মায়ের জন্য কোথায় ফেসে গেলাম। পূজাকে দেখার পর সুরেশের পছন্দ হয় না, কিন্তু সে তার বাবাকে খুব ভয় করত, তাই ইচ্ছে না থাকার সত্ত্বেও তাকে পূজাকেই বিয়ে করতে হয়। এরপর বিয়ের কাজ সম্পন্ন হলে পূজা সুরেশের সঙ্গে শ্বশুর বাড়িতে আসে। রাতে সুরেশ তার বাসুর ঘরে বসে নানা রকমের কথা ভাবতে থাকে। কোথায় ফেসে গেলাম? ইচ্ছা করছে সব কিছু ভেঙে ফেলি। বিয়ে নিয়ে কত কিছু আশা করেছিলাম, কিন্তু কিরকম একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। সুরেশ প্রচন্ড রেগে যায় এবং বাড়ির সমস্ত জিনিসপত্র এদিক সেদিক ফেলতে শুরু করে। এরই মধ্যে পূজা 1 গ্লাস দুধ হাতে নিয়ে রুমের মধ্যে আসে। কি হলো? সবকিছু এলোমেলো হয়ে আছে কেন? আমি দেরি করে এলাম তার জন্য তুমি রাগ করেছো? আসলে মা আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল, তাই আমার একটু দেরি হয়ে গেছে, না হলে আমি আগেই চলে আসতাম। সরে যাও আমার সামনে থেকে, তোমার এখানে আসাটাই আমার রাগের কারণ। আমি জানি তুমি মজা করছো। চুপ করে দাঁড়িয়ে থাকো, তোমার হাসি আমি সহ্য করতে পারছি না, আমার কপালটাই খারাপ হয়ে গেল। সুরেশ এই বলে বিছানায় গিয়ে বসে পড়ে। সুরেশ বসে পড়ায় পূজা তার কাছে গিয়ে পা টিপতে শুরু করে দেয়। এটা কি করছো তুমি? আমি তোমার পা টিপে দিচ্ছি। পারলে আমার গলা টিপে দাও। যাও, চুপচাপ মেঝেতে গিয়ে ঘুমিয়ে পড়ো, বিছানার উপর আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমার মেঝেতে ঘুমিয়ে অভ্যাস আছে। এরপর পূজা মেঝের উপর গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পূজা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। পূজা যখন জল দিয়ে হলরুম পরিষ্কার করছিল, এমন সময় সুরেশ সেখানে আসে এবং পা পিছলে পড়ে যায়।
আরে তুমি তো ভালোভাবে চলতেও পারো না, এমনি এমনিই পড়ে গেলে। চুপ করো তুমি। সারা বাড়িতে জল ভর্তি করে দিয়েছো, এটা কিরকম পরিষ্কার হচ্ছে? তোমার কি মাথা খারাপ আছে? বাড়ি এভাবেই পরিষ্কার করতে হয়, না হলে ময়লা থেকে যায়। আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি। ভুল আমি করেছি তোমাকে বিয়ে করে। এরপর থেকে বাড়িতে জল ছড়িয়ে থাকলে তোমার জন্য ভালো হবে না। সুরেশ পূজাকে রাগারাগি করছিল। এমন সময় তার মা সেখানে আসে। কি হলো সুরেশ, তুই সকাল সকাল বৌমায়ের উপর এত চেঁচামেচি করছিস কেন? তোর বাবা শুনতে পেলে ভালো হবে না। তোর বাবা নিজের রুমেই বসে আছে। কি বললে? বাবা বাড়িতেই আছে? আরে আমি তো কিছুই বলছিলাম না। আচ্ছা শোনো বৌমা, তোমার শ্বশুর মশাই বলেছেন তুমি নিজের বাড়িতে যেরকম ভাবে থাকতে এখানেও সেরকম ভাবেই থাকবে। তোমার যা ইচ্ছে হবে সেটাই করবে, কোনো কিছুর জন্য বেশি ভাবতে হবে না। মায়ের মুখে এই কথা শুনে সুরেশ রাগ করে রুমের ভেতরে চলে যায় এবং অফিস যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে। কিছু সময় পর সুরেশ অফিসে পৌঁছায়। আরে সুরেশ, আমাদের কবে পার্টি দেবে বলো? পার্টি? কিসের পার্টি? কিসের আবার পার্টি? কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিলে সেটার জন্য পার্টি দিতে হবে না? তোমরা সবাই জানো কয়েকদিন আগে সুরেশ বিয়ে করে নিয়েছে। সবাই আমার বিয়ের ব্যাপারে জানতে পেরে গেছে, সেটা তো হবেই। বাবা এত ধুমধাম করে বিয়েটা দিয়ে দিল। আরে সুরেশ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আরে হ্যাঁ, বস তোমাকে তার কেবিনে ডেকেছে, একবার গিয়ে তার সঙ্গে দেখা করে নাও। এরপর সুরেশ তার বসের কেবিনে যায়। তুমি তো জানো সুরেশ, বিভিন্ন শহরে আমাদের কোম্পানির অনেকগুলো শাখা আছে। যে সমস্ত স্টাফ সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল করেছে, কোম্পানি তাদেরকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রাচুলেশনস, তোমার নামটাও তাতে আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সেই ফাংশনে হাজবেন্ড ওয়াইফ দুজনকে ইনভাইট করা হয়েছে। তুমি নিজের ওয়াইফকে নিয়ে ফাংশনে পৌঁছে যেও। আমি তোমাকে 2টো টিকিট দিয়ে দিচ্ছি। না না স্যার, আমি একা যেতে চাই, আমাকে একটা টিকিট দেবেন। এরপর সুরেশ বসের কাছ থেকে একখানা টিকিট নিয়ে বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর বাছাই করা স্টাফদের পুরস্কার দেওয়ার জন্য কোম্পানি থেকে একটি প্রোগ্রাম করা হয়। সেই প্রোগ্রামে বিভিন্ন শহর থেকে অনেক ছেলে মেয়েরা আসে। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সকলের প্রচেষ্টার জন্য আজ আমাদের কোম্পানি অনেক ফেমাস হয়ে গেছে। তাই কোম্পানি থেকে কিছু মূল্যবান এমপ্লয়ীদের পুরস্কার দেওয়া হবে। আমরা ঠিক করেছি পুরুষ এমপ্লয়ীদের বউয়েরাই তাদেরকে মেডেল পরিয়ে দেবে। এরপর পুরস্কার দেওয়া শুরু হয়ে যায় এবং এক এক করে সকল স্টাফদের পুরস্কার দেওয়া হয়। সকলেই তাদের হাজবেন্ড ওয়াইফের সঙ্গে এসেছে, কিন্তু সুরেশ বাবু আর শিল্পা দেবী সিঙ্গেল রয়েছে। হয়তো এখনো তারা বিয়ে করেননি। তাই আমরা রিকোয়েস্ট করব তারা যেন একে অপরকে মেডেলটা পরিয়ে দেয়। আপনারা দয়া করে স্টেজের উপরে চলে আসুন। এরপর সুরেশ এবং একটি মডার্ন মেয়ে শিল্পা স্টেজের উপরে আসে এবং একে অপরকে মেডেল পরিয়ে দেয়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। এইভাবেই পুরস্কারের প্রক্রিয়া শেষ হলে সুরেশ এবং শিল্পা একসঙ্গে লাঞ্চ করতে বসে। আপনি কি প্রথমবার কলকাতায় এসেছেন? হ্যাঁ, এই প্রথমবার এসেছি। কলকাতায় ঘোরার অনেক জায়গা আছে। নতুন মানুষ কয়েকদিনে সবকিছু দেখে শেষ করতে পারবে না। এখানে যত ঘুরে বেড়াবেন ততই ভালো লাগবে। আপনি কখনো মুম্বাই গেছেন? হ্যাঁ, আমি 2 বছর সেখানে কাজ করেছি, কিন্তু বিশেষ কোনো জায়গায় ঘুরে বেড়ানো হয়নি। সামান্য কয়েকটা জায়গা দেখেছি। আমার সেখানেই বাড়ি। আপনি যদি কোনোদিন মুম্বাই যান তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব। সুযোগ হলে অবশ্যই যাব। শিল্পা এবং সুরেশ নিজেদের মধ্যে কথা বলতে বলতে লাঞ্চ করতে থাকে। কিছু সময় পর খাওয়া দাওয়া শেষ হলে সুরেশ মেডেল নিয়ে বাড়ি ফিরে আসে। আরে বাহ, নিজের কাজের জন্য তোকে মেডেল দেওয়া হয়েছে। আরে কমলা, তুমি শুধু শুধু সুরেশের নাম করছো। এইসব আমাদের বৌমার জন্য হয়েছে। বৌমা আমাদের বাড়ির জন্য লক্ষ্মী। সুরেশ, এবার ওই মেডেলটা বৌমায়ের গলায় পরিয়ে দে। এই নাও পূজা, মেডেলটা তুমি পরে নাও। তোকে কি বললাম শুনতে পাসনি? বৌমা নিজে নিজে পড়তে যাবে কেন? চুপচাপ তুই নিজে পরিয়ে দে। বাবার কথায় সুরেশ মেডেলটি পূজার গলায় পরিয়ে দেয়। পূজা মেডেলটি পরে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে মুম্বাই ফেরার পর শিল্পা মেডেল হাতে নিয়ে সুরেশের কথা চিন্তা করতে শুরু করে। শিল্পা যখন বসে বসে সুরেশের কথা ভাবছিল, এমন সময় তার ভাই রমেন তার কাছে আসে। কি রে শিল্পা, তুই বসে বসে কি ভাবছিস? কলকাতা থেকে ফেরার পর থেকে তোকে একটু অন্যরকম মনে হচ্ছে। আমাকে বিরক্ত করিস না দাদা, তুই গিয়ে নিজের কাজ কর। আমার আবার কি কাজ?
সারাদিন বাড়িতে বসে গায়ক হওয়ার প্র্যাকটিস করতে থাকি, এটাই আমার কাজ। দাদা, তুই একটু আস্তে আস্তে নিজের গানের প্র্যাকটিস করিস। তোর জন্য আশেপাশের প্রতিবেশীরা অনেক কমপ্লেন করে। আরে তারা আমাকে হিংসে করে, তাই আমার নামে উল্টোপাল্টা কথা বলে। অপরদিকে কলকাতা শহরে সুরেশ যখন তৈরি হয়ে বাড়ির বাইরে যাচ্ছিল, এমন সময় তার মা তাকে আটকায়। মা, আমি বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। সুরেশ, তোর বাবা পরিষ্কার বলে দিয়েছে আমি যেন তোকে একা কোথাও যেতে না দিই। দেখ, তুই যখন সিনেমা দেখতে যেতেই চাইছিস, তাহলে বৌমাকেও সঙ্গে নিয়ে যা। সে এইমাত্র নিজের বাপের বাড়ি ছেড়ে এসেছে, তাকে নিয়ে ঘুরতে গেলে তার মনটা ভালো হয়ে যাবে। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওকে নিয়ে কোথাও যাব না। সুরেশের বাবা, তুমি কি বাড়িতে আছো? আরে মা, তুমি শুধু শুধু বাবাকে ডাকছো কেন? আমাকে কি করতে হবে বলো। নিজের বউকে সঙ্গে নিয়ে যা। তুই আর পূজা একসঙ্গে সিনেমা দেখতে গেলে তোর বাবা অনেক খুশি হবে। মা, আমি তাকে নিয়ে সিনেমা দেখতে যেতাম, কিন্তু কি আর করব বলো, নতুন সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। আমার কাছে একটা মাত্র টিকিট আছে, আমি পরে কোনোদিন পূজাকে নিয়ে যাব। আরে মা এবং ছেলের মধ্যে কি আলোচনা হচ্ছে? তেমন কিছু না, আমি সুরেশকে বলছি সে যেন বৌমাকে নিয়ে সিনেমা দেখতে যায়। আমিও এটা বলার জন্যই এসেছি। আমি দুটো টিকিট নিয়ে এসেছি। সুরেশ, তুই বৌমাকে নিয়ে সিনেমা দেখতে চলে যা। যাও কমলা, তুমি পূজাকে গিয়ে তৈরি হয়ে যেতে বলো। কিছু সময় পর পূজা তৈরি হয়ে আসে এবং সুরেশ বাধ্য হয়ে তাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পূজা সিনেমা হলের কাছে গিয়ে সিনেমার পোস্টার দেখে সুরেশকে বলে, কি গো শুনছো? দেখো না, ছবির ওই মেয়েটা কত বাজে পোশাক পরে রয়েছে। এত বড় একটা ধাড়ি মেয়ে হয়ে কত ছোট একটা পোশাক পরে রয়েছে। সে তোমার মতো গ্রামের মেয়ে নয়, শহরের মডার্ন মেয়েরা ওরকম পোশাক পরে। এবার চুপচাপ আমার সঙ্গে চলো। সুরেশ পূজাকে সঙ্গে নিয়ে সিনেমা হলে ঢুকতে যাবে, এমন সময় তার কয়েকজন বন্ধু বান্ধবী সেখানে চলে আসে। হাই সুরেশ। আরে সুরেশ, এই মেয়েটা কে? আরে না না, তোমরা কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আরে তোর পাশে যে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা, এই মেয়েটা কে? আরে এটা কি তোর গার্লফ্রেন্ড? কি হলো, তুমি কিছু বলছো না কেন? এদেরকে বলে দাও না যে আমি তোমার স্ত্রী। এ কি তাহলে তোমার স্ত্রী? নমস্কার বৌদি। নমস্কার বৌদি। নমস্কার নমস্কার। আরে সুরেশ, তুই আমাদেরকে না জানিয়ে চুপি চুপি বিয়ে করে নিলি? আরে রূপালী, আমার মনে হয় সুরেশ লাভ ম্যারেজ করেছে। সুরেশের সকল বন্ধুরা এই সমস্ত কথা বলে হাসাহাসি করতে থাকে। সকলের কথা শুনে সুরেশ অনেক লজ্জা পেয়ে যায়। এরপর তারা সিনেমা না দেখেই বাড়ি ফিরে আসে। সেই দিন রাতের বেলা পূজা একা রুমে বসে বসে কিছু ভাবতে শুরু করে। সুরেশ তো মডার্ন মেয়েদেরকে পছন্দ করে। সে বলেছে শহরের মেয়েরা ছোট ছোট জামা পরে। আমিও যদি শহরের মেয়েদের মতো জামা পরা শুরু করি, তাহলে সুরেশ আমাকে পছন্দ করবে। কিন্তু আমার কাছে তো শুধু শাড়ি আর বড় বড় জামাই রয়েছে, ছোট জামা আমি কোথায় পাবো? আরে বাহ, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। আমি যদি নিজের কয়েকটা জামা কেটে ছোট করে ফেলি, তাহলে তো খুব মানাবে। এরপর পূজা নিজের একটি জামা কেটে ছোট করে নেয় এবং সেটা পরে সুরেশের কাছে যায়। আমাকে একটু দেখে বলো তো কেমন লাগছে? এসব কি পূজা, তুমি কি পরেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন, তুমি তো বলেছিলে তোমার ছোট জামা পরা মেয়েদেরকে খুব ভালো লাগে, তাই তোমার জন্য আমি ছোট জামা পরেছি। তোমার মতো গেঁয়ো মেয়ে কোনোদিন মডার্ন হতে পারবে না। যাও গিয়ে ঠিকঠাক জামা পরে এসো। তুমি আমার উপরে রাগ করছো কেন? আমি তোমার ভালো লাগার জন্যই তো এটা পরেছিলাম। তুমি যাই করে নাও না কেন, আমার কখনো তোমাকে ভালো লাগবে না। এবার যাও এখান থেকে। সুরেশ পূজার উপর রাগারাগি করছিল। এমন সময় তার বাবা এবং মাও সেখানে চলে আসে। সুরেশের বাবা মা পূজাকে ছোট জামাই দেখে প্রচন্ড রেগে যায়। এসব কি হচ্ছে এখানে? সুরেশ, তোর এত সাহস! বিয়ের কয়েকদিন হতে না হতেই তুই বৌমাকে চেঞ্জ করতে চাইছিস? বাবা, ও নিজের ইচ্ছা এসব করছে, আমি তাকে এসব জামা পরার জন্য বলিনি। আর একটা কথা বলবি না তুই। আমি নিজের বৌমাকে খুব ভালো করে চিনি। এর পরের বার যদি এরকম কিছু করেছিস, তাহলে আমি তোকে মারতে মারতে শেষ করে ফেলবো। কমলা, চলো এখান থেকে। আর বৌমা, তুমি জামা চেঞ্জ করে নাও। এরপর সুরেশের বাবা এবং মা নিজেদের রুমে চলে যায়। তোমার জন্য আজ আমাকে বাবা মায়ের কাছে বকা খেতে হলো। কে বলেছিল তোমাকে এসব জামা পরার জন্য? আরে আস্তে কথা বলো, না হলে বাবা আবার চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো।
এরপর সুরেশ এবং পূজা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুরেশ যখন তার অফিসে পৌঁছায়, তার সকল বন্ধুরা তাকে দেখে হাসাহাসি করতে শুরু করে দেয়। আরে দেখো দেখো, সুরেশ অফিসে এসেছে। সত্যি সুরেশ, তুই অনেক ভালো বউ করেছিস। ভেবেছিলাম তোর বউ ফুলের মতো সুন্দর হবে, কিন্তু কাল তোর বউকে দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। হা 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 হা। সত্যি সুরেশ, বিয়ের আগে অনেক বলেছিলি এমন মেয়েকে বিয়ে করব যার চোখ হরিণের মতো, চুল মেঘের মতো, আর সে কোনো রাজকন্যার থেকে কম সুন্দর হবে না। বাহ, এমন বউ করেছিস, পৃথিবীতে এরকম আর একটা খুঁজে পাওয়া মুশকিল। সকলের কথা শুনে সুরেশ খুব লজ্জা পেয়ে যায় এবং দুঃখী হয়ে নিজের কেবিনে গিয়ে বসে পড়ে। সুরেশ যখন নিজের কেবিনে দুঃখী হয়ে বসেছিল, এমন সময় অফিসের আরেকজন স্টাফ সেখানে আসে। আরে ভাই সুরেশ, আজ সকাল সকাল মুড খারাপ হয়ে গেল। কেন রজত, কি হয়েছে? আর বলিস না, বস আমাকে মুম্বাই ট্রান্সফার করে দিতে চাইছে। কয়েকদিন আগে এখানে আমার বউ একটা চাকরি পেয়েছে। আমি মুম্বাই চলে গেলে তাকে এখানে একা থাকতে হবে। আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আরে বাহ, রজত মুম্বাই ট্রান্সফার হওয়ার সুযোগ পেয়েছে। তার জায়গায় যদি আমি মুম্বাই চলে যাই তাহলে অনেক ভালো হবে। এখানে থাকলে সবার কথা শুনে শুনে আমি পাগল হয়ে যাব। প্রতিদিন তারা আমাকে নিয়ে মজা করবে। কি হয়েছে সুরেশ, তুই কি ভাবতে শুরু করে দিলি? আচ্ছা রজত, তোর জায়গায় যদি অন্য কেউ মুম্বাই চলে যায় তাহলে কেমন হবে? আরে ভাই, সত্যি সত্যি কেউ যদি আমার জায়গায় যেতে চায় তাহলে আমার অনেক উপকার হবে। আমি তার কাছে হাত জোড় পর্যন্ত করতে রাজি আছি, কিন্তু কে যাবে? তোর জায়গায় যদি আমি চলে যাই? কি বললি? তুই যাবি? থ্যাংক ইউ ভেরি মাচ, তুই আমার চিন্তা শেষ করে দিলি ভাই। রজত শুধু শুধু আমাকে থ্যাংক ইউ বলছে। থ্যাংক ইউ তো আমাকে বলা দরকার। এবার আমি পূজার থেকে মুক্তি পেয়ে আরামে মুম্বাই শহরে থাকতে পারবো। এরপর সুরেশ অফিস থেকে বাড়ি ফিরে সকলকে তার মুম্বাই যাওয়ার কথা জানায়। এইভাবেই কিছু দিন কেটে যায় এবং কয়েকদিন পর পূজা দুঃখী হয়ে সুরেশের জামা কাপড় প্যাকিং করতে শুরু করে। তুমি আমাকে একা ফেলে রেখে অন্য জায়গায় চলে যাচ্ছ, আমার অনেক খারাপ লাগছে। আরে পূজা, আমারও খারাপ লাগছে, কিন্তু কি আর করব বলো, কাজ তো করতেই হবে। আবার কবে ফিরবে? আরে তুমি চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি ফিরে আসবো। পরের বার তোমাকেও সঙ্গে নিয়ে যাব। তুমি সত্যি কথা বলছো? আরে হ্যাঁ, সত্যি কথা বলছি। আমি কি কোনোদিন মিথ্যে বলি? কিছু সময় পর সুরেশ তার জামা কাপড় নিয়ে মুম্বাই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সুরেশের চলে যাওয়ার পর পূজা অনেক দুঃখী হয়ে যায়। বৌমা, দুঃখ পেও না, সুরেশ তো বলেই দিয়েছে যে পরের বার সে তোমাকে নিয়ে যাবে। তারপর সুরেশ যতদিন মুম্বাই শহরে চাকরি করবে ততদিন তোমরা একসঙ্গে সেখানেই থাকবে, আর দুঃখ করো না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। সুরেশ আমাকেও বলেছে যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। অপরদিকে সুরেশ মুম্বাই শহরে পৌঁছানোর পর থাকার জন্য ফ্ল্যাটের খোঁজ করতে শুরু করে। সুরেশ একা হওয়ায় তাকে কেউ ফ্ল্যাট দেওয়ার জন্য রাজি ছিল না। শেষমেশ সুরেশ ক্লান্ত হয়ে রাস্তার ধারের একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। কোন সমস্যায় পড়ে গেলাম? সিঙ্গেল ছেলেদের কেউ ফ্ল্যাট দেওয়ার জন্য রাজি হচ্ছে না। পূজার সঙ্গে না থাকার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখানে যে কাপল ছাড়া কেউ রুম দিতে চাইছে না। সুরেশ বসে বসে এই সমস্ত কথা ভাবছিল। এমন সময় একটি গাড়ি এসে তার সামনে দাঁড়ায় এবং গাড়ি থেকে একজন মেয়ে নেমে আসে। আরে শিল্পা, তুমি এখানে? এইটা তো আমার জিজ্ঞাসা করা দরকার। তুমি এত বড় একটা ব্যাগ নিয়ে এখানে বসে বসে কি করছো? কি আর বলবো শিল্পা, আমি চাকরি এখানে শিফট করে নিয়েছি, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম কেউ সিঙ্গেল ছেলেদের রুম দিতে চায় না। অনেক ফ্ল্যাট দেখার পর এখানে বসে আছি। তুমি মুম্বাই আসবে এটা তো আমাকে বলতেই পারতে। কি করে বলতাম? তোমার হয়তো মনে নেই, আমরা নাম্বার এক্সচেঞ্জ করিনি। আচ্ছা ঠিক আছে, চলো আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে। তোমাদের সঙ্গে মানে? আমাদের বাড়িতে আমি আর আমার দাদা থাকি। তুমি আমাদের সঙ্গে থাকলে দাদার কোনো আপত্তি হবে না। সে সবসময় নিজের গান নিয়ে ব্যস্ত থাকে। তাছাড়া তাকে আমি তোমার ব্যাপারে অনেক কথাই বলেছি। শিল্পার কথায় সুরেশ তাদের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর শিল্পা সুরেশকে সঙ্গে নিয়ে তাদের বাড়ি পৌঁছায়। দাদা, এ হলো সুরেশ, তোমাকে যার ব্যাপারে বলেছিলাম। আজ থেকে সুরেশ আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।